আসসালামু আলাইকুম দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে। বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসেছিল রাত 8টায়, আপনারা জানেন, এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল, গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ। যদিও ধারণা করা হচ্ছিল যে এই ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, বা কেউ কেউ মনে করেছিলেন যে না, আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন, যুদ্ধাঙ্গী অবস্থা, তারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে আলটিমেটামের বিষয়টি যখন সময়সীমা যখন শেষ হলো, তখন তারা মার্চ টু যমুনা করলো, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল। তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল, এবং এটি আগে থেকেই বলা বলি হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গী মনোভাব কেন? এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে। তারপরে সেলিনা হায়াত আইভি কে আটক করা, কিংবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ, এগুলো সব একই সূত্রে গাথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে? নিশ্চয়ই না। এবং বিএনপি তো তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ, এবং আরো বেশ কয়েকটি দল, অধিকাংশ দল এই বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই, যারা অপরাধী, যারা লুটপাটকারী, যারা দুর্নীতিবাজ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অবশ্যই সবার বিচার, এ ধরনের সবার বিচার আমরা সবাই চাই। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল, তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায়? তার যারা কোটি লাখ সমর্থক, এই মানুষগুলোকে একেবারে ভ্যানিশ করে ফেলা যায়? নিশ্চয়ই না। আমরা তো দেখেছি জামাতে ইসলামী বারবার এই উদাহরণগুলো দিয়ে, আওয়ামী লীগ তো গত কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল যখন ক্ষমতায় ছিল, 5 আগস্ট অভ্যুত্থানের 2-3 দিন আগে। তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল? নিশ্চয়ই না। আওয়ামী লীগ সাময়িকভাবে একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল, তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে। এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হুতাশ নেই। হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে সেটি তারা করবে। আরেকটি কথা মনে করিয়ে দিই, যখন গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু 32 নম্বরের যে ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখনও তো কেউ এটি সাপোর্ট করেনি, মুষ্টিমেয় কিছু মানুষ বাদে। যে ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ তৈরি করা হলো, বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল। যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্রমালা রাজনৈতিক দলগুলো আছে, তারা কি কেউ এটিকে সমর্থন করেছে? হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগ ঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনার প্রাপ্য ছিল, এটি তার কৃতকর্মের ফল। কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটি ঠিক হয়েছে। কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন? জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন, জামাতে ইসলামী নেতারা ছিলেন, এবি পার্টি ছিল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হেফাজত ইসলাম, এই তো গুটি কয়েক ইসলামী দল সহ বলতে গেলে, আর জাতীয় নাগরিক পার্টি। কোথায় সিপিবি, কোথায় বাসদ, কোথায় জাসদ, কোথায় এলডিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তাদেরকে কোনো সমর্থন আছে? এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। সেটি তো করা হয়নি আমরা যতদূর জানি। এবং পাশাপাশি এটি সেই আওয়ামী স্টাইলে করা হলো। এবং একটি কথা মনে করিয়ে না দিলেই নয়, গত 9 মাস ধরে যে নির্বাচনের জন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল চাপ প্রয়োগ করছে, কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এই যে কিছু তরুণ যুবক, এরা বুঝি হোক না বুঝি হোক, আমাদের এখনো সন্দেহ কি, আমাদের বদ্ধমূল ধারণা যে এই ছেলেগুলোকে একটা পক্ষ ব্যবহার করছে। এরা বুঝে না বুঝে, কোনটা
অবলম্বন করে এতটা হার্ড লাইনে যাচ্ছে, আমরা সেগুলো ভেবে চিন্তিত শঙ্কিত। আখেরে বা দিন শেষে লাভটা কার হচ্ছে? একটা সংঘাতময় পরিস্থিতি, সাংঘর্ষিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার কার্যক্রম শেষ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে সাময়িকভাবে কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং এর আগে আমি বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থাতে আছেই, তারপরে কি তারা ঝটিকা মিছিল করছে না? তারপরে তাদের লোকজন জেলে যাচ্ছে না আটক হওয়ার পরে? এখন কি থেমে থাকবে? যদি থেমে থাকে ভালো কথা, কিন্তু অভিজ্ঞতা তো সেটি বলে না, বরঞ্চ উল্টোটাই হওয়ার কথা। জামাতকে যে নামতে দেওয়া হয়নি 2009 থেকে 2024 পর্যন্ত, তাতে জামাত কি তার শক্তি ক্ষয় করেছে, শক্তি হারিয়েছে, নাকি আরো বেশি শক্তি সঞ্চয় করেছে? এবং একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আওয়ামী লীগকে 1970-এ তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া নিষিদ্ধ করেছিল, কিন্তু এই নিষিদ্ধ অবস্থাতেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছিল। এইগুলো একটা জিদাজিদি পর্যায়ে গেছে এবং ছাত্ররা মনে করছে, ছাত্ররা মানে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা জড়িত, তারা খুব বড় বিজয় অর্জন করলো। যেন এই বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এবং এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ বা সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা। এবং এইগুলো করে আরেকটা উত্তেজনা সৃষ্টি করা হলো। এবং আমি প্রথম দিনে বলেছি যে এগুলো সব একই সূত্রে গাথা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ কিংবা সেলিনা হায়াত আইভীকে আটক করা। আরো যেটি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ করার যে একটি চিন্তা ভাবনা ছিল আওয়ামী লীগের মধ্যে থেকে, যেগুলো জানা যাচ্ছিল এবং এই মানুষগুলোর নেতৃত্বেই করার কথা ছিল, সেটিও যাতে না হয়। আরো যে সন্দেহ যে এর মধ্য দিয়ে একটা তুমুল উত্তেজনার পরিবেশ সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে সরকারের আর যেসব কাজ করার কথা সেগুলো নির্বিঘ্নে করে ফেলতে পারবে, এরকম অনেকের ধারণা। তো লাভের লাভ আসলে কি হলো, দেখা যাক কতটুকু লাভ হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। ডাকা হয়েছে শনিবার রাত 8টায়। নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। কারণ রাত পোহালে রোববার, যেখানে সরকারি ছুটির দিন শনিবার, সেই দিন রাত 8টার সময় জরুরি বৈঠক ডাকা হলো। কি আলোচনা হতে পারে? ইস্যু তো সামনে অনেকগুলো রয়েছে। আমরা এখন অনেক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছি। টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। একদিকে ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামী দলের যে আন্দোলন চলছে রাজধানীতে বা রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে, সেইগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের আশঙ্কা এখন সাধারণ মানুষের মনের মধ্যে। পাশাপাশি রয়েছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়ার যে একটি প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত, সেটি নিয়ে আবার তুমুল বিতর্ক, তুমুল আলোচনা, এক ধরনের আতঙ্ক। কোন ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে আমরা নিশ্চিত নই, এখনো পর্যন্ত নিশ্চিত নই। তবে ইস্যু অনেকগুলো যেহেতু সামনে রয়েছে, কেন আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো, কেন এই আশঙ্কাগুলো করছি যে কি আলোচনা হতে পারে? তার কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগেই যে একটি টানটান উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন, আপনারা সবাই জানেন যে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই প্রস্তুতিটা আসলে কার বিরুদ্ধে, কার পক্ষে, তিনি স্পষ্ট করেননি। অনেক বলেন যদি বলতে হয় সশস্ত্র বাহিনীকে যে কোনো অনুষ্ঠান, তাই তিনি বলেছেন, কিন্তু তিনি ভারত পাকিস্তান যুদ্ধকে ইঙ্গিত করেই তো বলেছিলেন যে ঘুম থেকে উঠে শুনি এই বুঝে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। অতএব সেগুলো অনেক প্রশ্নের জন্ম দিতে পারে এবং ভারত যেমন বাংলাদেশ আক্রমণ করতে পারে না, সেই কথাও আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার কারণ এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকেই গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে কেন্দ্র করে এগুলো দখলে নিতে হবে, এগুলোকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি বাড়াতে হবে, চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। চীনেরও বিশেষ নজরদারি রয়েছে 7 রাজ্যের উপরে। এবং ভারত যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না নিশ্চয়ই তা নয়, এবং উস্কানিমূলক কর্মকাণ্ড এর মধ্যে শুরু করেছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি দাবি করে এর মধ্যে বেশ
শতাধিক ব্যক্তি পুষিং করা হয়েছে। এইসব জায়গা থেকে তো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জানি না কি নিয়ে আলোচনা হবে। আবার যে আন্দোলনটি চলছে শাহবাগে বিশেষ করে, সেখানে ভারত বিরোধী তুমুল উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে কেন ভারতের বিরুদ্ধে এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে এবং বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের মধ্যে একটি সখ্যতা এর মধ্যে গড়ে উঠেছে, যে সখ্যতা খুব দ্রুত গতিতে অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে, এমন অজুহাত এমন দাবিও তো অনেকে রয়েছে। সেই জায়গা থেকে কেন এরকম একটি আন্দোলনে ভারত বিরোধী উস্কানি দিতে হবে? আওয়ামী লীগ নিষেধের দাবি তারা তুলতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভারত বিরোধিতাও করতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। আমি নিজেও ভারত বিরোধী বক্তব্য অবসর দিয়েছি, এখনো বলি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সবাইকে বুঝতে হবে, এবং এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধন রয়েছে। আমরা ভারত পাকিস্তানের পাল্টা হামলার সময় যদিও সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি বিবৃতি দেওয়া হয়েছে যে দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। গুড, ঠিকই আছে। যদি একেবারে সরকারের ভেতরকার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আমরা সেটি সাধুবাদ জানাই, কিন্তু যদি ফর্মাল জায়গা থেকে এই বক্তব্যটুকু দেওয়া হয়ে থাকে, নিশ্চয়ই সেটি অনেক বেশি আশঙ্কার এবং আতঙ্কের। এবং মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা চলছে, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটা সরকারের উপদেষ্টাই বলেছেন, সেটি নিয়ে একটা উত্তেজনা বাংলাদেশের মধ্যে কাজ করছে। এবং হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যদিও 5 আগস্টের পর থেকে উঠেছে, কিন্তু হঠাৎ করে এই যে উত্তেজনাটা সৃষ্টি করা এবং যুদ্ধংভূমি মনোভাব নিয়ে সাবেক ছাত্র সমন্বয়করা বা কয়েকটি ইসলামী দলের নেতারা কর্মীরা যেভাবে জড়ো হয়েছেন, তাদের মধ্যে তাদের যে মানসিকতা বহিঃপ্রকাশ আমরা দেখছি, সেটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যারা করছেন তাদের মধ্যে আবার অনেকেই আবার নিজেরাই বলছেন যে এই যে ভারত পাকিস্তানের মধ্যকার যে উত্তেজনাকর অবস্থা, এর মধ্যে এটি আবার নতুন করে সামনে নিয়ে আসার কোনো দরকার ছিল না। অন্তত এই মুহূর্তে নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তারা সেই প্রশ্ন তুলছেন। সরকারের প্রেসিডেন্ট থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বেলায় বা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক দেখা হয়েছে, সেখানে তো আর কোনো রাজনৈতিক দলের উপস্থিতি আমরা পাচ্ছি না। তাহলে তারা নিজেরাই কি আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে? আমাদের কোনো আপত্তি নেই। এবং আমি খেয়াল করলাম যে আওয়ামী লীগ নিজেও এই বিষয়ে খুব একটা চিন্তিত নয়। আমার মনে হয় তারা বেশ আরো খোশ মেজাজে আছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ খেয়াল করুন, সেখানে এত বিষয় নিয়ে পোস্ট করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে পোস্ট করা হয়েছে, সাবেক মেয়র নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভিকে নিয়ে পোস্ট করা হয়েছে, বিভিন্ন ঘটনা নিয়ে সেখানে মন্তব্য করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে যে দুদিন ধরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে একটি বিশেষ পক্ষের মধ্যে, সেটি নিয়ে একটু শব্দটি নেই। তার কারণ তারা জানে, এটা আর সবাই বলছে, একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার আদর্শ নিষিদ্ধ করা যায় না। এটি আজও কালো আবার এটি জায়গায় চলে আসবে, এটা কোনো বিষয় না। কিন্তু আমাদের আশঙ্কার জায়গাটি অন্য জায়গায়। সেটা হচ্ছে এটিকে কেন্দ্র করে মিয়ানমারের রাখাইন ইস্যু কিংবা যে যুদ্ধ পরিস্থিতির কথা বলা হয়েছিল, প্রস্তুতির কথা বলা হয়েছিল, আমি ধারণা করছি এই ধরনের কিছু হবে না, তারপরে আশঙ্কা থেকে যেতে পারে। এবং সরকারের মধ্যকার একটি পক্ষ তো অবশ্যই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নানান ধরনের ব্লুপ্রিন্ট আঁকছেন, এমন আশঙ্কাও অনেকের। নীল নকশা তৈরি করা হচ্ছে এবং একটা তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচনের নাম যেন কোনো পক্ষ না নিতে পারে মুখে, সেই প্রচেষ্টাও চালানো হচ্ছে। এটা বিএনপির পক্ষ থেকে এই ধরনের দাবি করা হচ্ছে। অতএব সময়টি খুবই টালমাটাল অবস্থা। সরকার কি বিষয়ে আলোচনা করবে আমরা জানি না। আবারও বলছি, যেই হোক, যে সিদ্ধান্তই নিক, অবশ্যই সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যেন একটা স্থিতিশীল অবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেই পারি। আল্লাহ হাফিজ। ভালো।